ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টারের DC 4 থেকে ইকোনমিক রিফর্মস অফ আলাউদ্দিন খলজি, অর্থাৎ আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলো নিয়ে আমি আলোচনা করব। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনার পূর্বে আমরা আলাউদ্দিনের আবির্ভাব অর্থাৎ আলাউদ্দিন কিভাবে সিংহাসনে অধিষ্ঠিত হলেন সে সম্পর্কে একটু জেনে নেব সংক্ষেপে। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বিপ্লবের নায়ক জালালউদ্দিন ফিরোজ খলজির জ্যেষ্ঠ ভ্রাতা শিহাবউদ্দিন মাসুদের পুত্র। আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল আলীগড় শাসপ। সিংহাসনে বসার পর তিনি আলাউদ্দিন মোহাম্মদ শাহ উস সুলতান উপাধি নিয়েছিলেন। জালালউদ্দিন ফিরোজ খলজি সিংহাসনে বসার পিছনে আলাউদ্দিনের ভূমিকা ছিল অনস্বীকার্য। পুরস্কার স্বরূপ জালালউদ্দিন সিংহাসনে বসার পর আলাউদ্দিন খলজিকে নিজ কন্যার সঙ্গে বিবাহ দেন এবং কারা ও মানিকপুরের শাসনকর্তা নিযুক্ত করেন। এরপর আলাউদ্দিন মালফ এর রাজধানী ভিলসা লুণ্ঠন করেন। লুণ্ঠিত দ্রব্যের 1/5 অর্থাৎ 50% সুলতানকে তিনি দিয়েছিলেন এবং বাকি অর্থ দিয়ে তিনি নিজে গোপনে একটি সৈন্যদল গঠন করেন। সেই সময় রীতি ছিল, ইসলামিক রীতি ছিল লুণ্ঠিত দ্রব্যের 1/5% সুলতানকে দেওয়ার। সেই হিসাবে তিনি সুলতানকে দিয়েছিলেন, বাকি অর্থ নিজে গোপনে সসৈন্যদল পোষণ করেছিলেন। এরপর আলাউদ্দিনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায় এবং তিনি তার ধনলিপ্সা চরম শিখরে পৌঁছে যায়। এরপর তিনি দেবগিরি, বর্তমান দৌলতাবাদ আক্রমণ করেন এবং সেখানকার রাজা যাদব বংশীয় রাজা রামচন্দ্রকে পরাজিত করেন। পরাজিত রামচন্দ্র আলাউদ্দিন খলজির সঙ্গে সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। এই সন্ধির শর্তানুসারে তিনি আলাউদ্দিনকে 50 মণ সোনা, 7 মণ মণিমক্তা, 40টি হাতি এবং কয়েক হাজার ঘোড়া দিয়েছিলেন। এরপর আলাউদ্দিন খলজি বেরার প্রদেশ লাভ করেন এবং অযোধ্যাও জয়লাভ করেন। এই আলাউদ্দিনের এই সাফল্যতা পিতামহ জালালউদ্দিন উচ্ছ্বসিত হয়ে আলাউদ্দিনের ডাকে কারা এসে উপস্থিত হন। আলাউদ্দিন গোপনে ষড়যন্ত্র করে পিতামহকে কারায় ডেকে আলিঙ্গনের সময় গুপ্তঘাতকের দ্বারা হত্যা করেন এবং তিনি নিজেকে সুলতান বলে, দিল্লির সুলতান বলে ঘোষণা করেন। সময়টা ছিল 19 জুলাই 1296 খ্রিস্টাব্দে। এরপর আলাউদ্দিনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায় এবং তিনি গিয়াসউদ্দিন বলবনের মতো রাজার দৈব সত্য তত্ত্ব ও সীমাহীন স্বৈরতন্ত্রে বিশ্বাসী হয়ে ওঠেন। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। তার কাছে রাজা আর প্রজার সম্পর্ক ছিল প্রভু ভৃত্যের সম্পর্ক। রাষ্ট্রীয় প্রশাসনে তিনি ধর্মীয় অনুশাসনের ঘোর বিরোধী ছিলেন এবং ওলেমা শ্রেণীর প্রভাব হ্রাস করেছিলেন। রাষ্ট্রের প্রয়োজনে যা করা উচিত বলে মনে করতেন তা শরীয়ত বিরোধী হলেও তিনি করতেন। আমি রাষ্ট্র, আমার ইচ্ছায় আইন, এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। এরপর আমরা আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলো নিয়ে আলোচনা করব। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনার জন্য মূলত তৎকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির তারিখ-ই-ফিরোজশাহী ও ফুতুয়া-ই-জাহানদারি গ্রন্থ এবং আমির খসরুর খাজা-ইন-উল-ফুতুয়া এই গ্রন্থগুলোর উপর নির্ভর করতে হয়। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি
আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথমত রাজস্ব সংস্কার এবং বাজার দর নিয়ন্ত্রণ। এবার প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিন খলজি রাজস্ব সংস্কার করেছিলেন কেন? এই রাজস্ব সংস্কার বা অর্থনৈতিক সংস্কারের পিছনে তার মূল উদ্দেশ্য ছিল আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংগ্রহ করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রজার মঙ্গল সাধন করা। 3 নম্বর হচ্ছে তুর্কি অভিজাত বর্গ এবং আমির ওমরাদের বিদ্রোহ দমন করা। এবং 4 নম্বর হচ্ছে বিশাল সাম্রাজ্যের প্রশাসন পরিচালনা, মঙ্গল আক্রমণ প্রতিরোধীকরণ এবং রাজ্য জয়ের জন্য তার বিশাল অর্থের প্রয়োজন হয়ে দাঁড়ায়। এই সব কারণে তিনি অর্থনৈতিক সংস্কারগুলো করেছিলেন, তার মধ্যে রাজস্ব সংস্কার। এবার রাজস্ব সংস্কারে হাত দেওয়ার পর তিনি প্রথমে করলেন মিলক, ইনাম, ওয়াকফ হিসাবে যেসব মুসলিম ধর্মীয় গোষ্ঠী এই জমিগুলো লাভ করত, এই জমিগুলো তিনি বাজেয়াপ্ত করেন এবং এই জমিগুলো খালিসা জমি বা সরকারের খাস জমিতে পরিণত করেন। এই জমিগুলি সঙ্গে রায়তের তিনি সরাসরি বন্দোবস্ত করেন। এর ফলে মধ্যস্বত্বভোগের আবির্ভাব ঘটেনি। অমিল নামে এক শ্রেণীর কর্মচারীর মাধ্যমে তিনি এই জমিগুলো থেকে রাজস্ব আদায় করে সরকারের কোষাগারে জমা দিতেন। এরপর আলাউদ্দিন খলজি গ্রামীণ ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য খুত, মোকাদ্দম, চৌধুরী, গোমস্তা প্রভৃতি শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। এইসব কর্মচারীরা বেশিরভাগ ছিল হিন্দু সম্প্রদায় ভুক্ত। এইসব কর্মচারীরা অবৈধভাবে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে সরকারের কোষাগারে জমা দিত না। তাছাড়া তারা সরকারকে দেয় যে রাজস্ব, যেমন জিজিয়া, জাকাত, খামোশ, ঘরাই, পশু চড়াই, এইসব করগুলো সরকারকে দিত না। এই কর ফাঁকি দেওয়ার ফলে তারা সম্পদশালী ও প্রভাবশালী হয়ে উঠেছিল। তৎকালীন যে ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি এদের বর্ণনা দিয়েছেন যে এইসব কর্মচারীরা আরবি ঘোড়ায় চড়ত, ভালো পোশাক পরিধান করত, ভোজসভায় পান সেবন করত, শিকারে যেত, নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকত, তুর্কি রাজকর্মচারীদের যুদ্ধে সাহায্য করত এবং সরকারি যে দেওয়ান ছিল সেই দেওয়ানের নির্দেশ তারা অমান্য করত, দেওয়ানের আদেশ সত্ত্বেও তারা হাজিরা দিত না। এই সব কারণে সুলতান এই গ্রামীণ অভিজাত শ্রেণীর কর্মচারীদের দমন করেন এবং গ্রামের সাধারণ কৃষকদের সঙ্গে তাদের সমহারে রাজস্ব দিতে বাধ্য করেন। এর ফলে এই গ্রামীণ হিন্দু অভিজাত শ্রেণীর চরম করুণ অবস্থা, চরম দৈন্যদশায় পরিণত হয়। এবং জিয়াউদ্দিন বার্নি এও বলেছেন যে অনেক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়েরা মুসলিমদের বাড়িতে দাসীবিদ্ধ করতে বাধ্য হতেন। এরপর আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থার কিছু সংযোজন করেছিলেন। তার সময় পূর্বেকার ইকতাই প্রচলিত ছিল। ইকতাদাররা রাজস্ব আদায় করার পর তাদের সেনাবাহিনীর বেতন, নিজেদের খরচা বাবদ কেটে নিয়ে উদ্বৃত্ত অর্থ তারা কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা দিত। অনেক ইকতাদার কি করতেন যে তারা হিসাব ঠিক মতো না দেখিয়ে সরকারের কোষাগারে অর্থ জমা দিত না, উদ্বৃত্ত যে অর্থটা থাকতো সেটা জমা দিত না। আলাউদ্দিন এই দুর্নীতিগ্রস্ত ইকতাদারদের শাস্তি দেওয়ার জন্য এবং এদের মধ্যে দুর্নীতি বন্ধ করার জন্য এক শ্রেণীর হিসাব রক্ষক ইকতাদার নিয়োগ করেন।
এর ফলে ইকতাদারদের আয় সম্পর্কে আলাউদ্দিন খলজি সুনিশ্চিত করেন। এভাবে তিনি ইকতা ব্যবস্থার নতুন সংযোজন করিয়েছিলেন। এরপর এছাড়াও আলাউদ্দিন খলজি আরও কিছু কর ধার্য করেছিলেন, যেমন ঘরাই ছিল গৃহকর, চড়াই পশুচারণ কর, গৃহপালিত পশুর উপর কর, যেমন ছাগল, ভেড়া, দুগ্ধবতী গাভী, এদের উপর এক শ্রেণীর কর ছিল। তারপর শেষ কর, জিজিয়া ছিল, জাকাত ছিল, খামোশ ছিল। এছাড়া করহি নামে এক প্রকার কর ছিল। এই কর ছিল আমদানি ও রপ্তানি শুল্ক। এই করগুলো তিনি আদায় করতেন। এছাড়া আলাউদ্দিন খলজি জমি জরিপ করে উৎপাদিত শস্যের হিসাব প্রস্তুত করে রাজস্ব নির্ধারণ করেন এবং রাজস্ব শস্যের মাধ্যমে নগদে আদায়ের ব্যবস্থা করেন। রাজস্বের পরিমাণ ছিল একটু বেশি। অন্যান্য সুলতানের থেকেও আলাউদ্দিন খলজির সময় রাজস্বের পরিমাণ ছিল বেশি, অর্থাৎ 1/5, অর্থাৎ 50% হারে তিনি রাজস্ব ধার্য করতেন। এইভাবে তিনি রাজস্ব আদায় করতেন, অর্থনৈতিক সংস্কার সাধন করেছিলেন। এবার আমরা আলোচনা করব আলাউদ্দিন খলজির মার্কেট কন্ট্রোল পলিসি বা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনার জন্য তৎকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারিনীর তারিখ-ই ফিরোজ শাহী ও ফুতুয়া-ই জাহাঙ্গীরি গ্রন্থ এবং আমির খসরুর খাজাইনুল ফুতুয়া এবং নাসিরুদ্দিন চিরাগের খয়েরুল মজলিস এই গ্রন্থগুলোর উপর নির্ভর করতে হয়। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিল মূলত কয়েকটি কারণে। তার বিশাল সেনাবাহিনী গঠন। এই সেনাবাহিনীর মাধ্যমে তার রাজ্য জয়, প্রশাসন পরিচালনা, মঙ্গল আক্রমণ প্রতিরোধ ইত্যাদির জন্য একটা বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। এই সেনাবাহিনীর বেতন, সাজ সরঞ্জাম প্রভৃতির জন্য বিপুল পরিমাণ তার অর্থের প্রয়োজন হয়ে দাঁড়ায় এবং এই সেনাবাহিনীকে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাতে তারা ক্রয় করতে পারে, এই জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। এছাড়াও স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিল্লির জনসাধারণ ক্রয় করতে পারে, সেই জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। এই বাজার দর নিয়ন্ত্রণ কার্যকর করার জন্য কতগুলো তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রথমত 1 নম্বর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তিনি বেঁধে দিয়েছিলেন। কয়েকটি ন্যায্য মূল্যের বাজার স্থাপন করেছিলেন। শস্যের মাধ্যমে রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে সংরক্ষণের ব্যবস্থা করেন। দুর্ভিক্ষ বা অনাবৃষ্টির সময় সরকারি গুদাম থেকে রেশনিং ব্যবস্থার মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করেন। সরকারি নথিভুক্ত বণিক ছাড়া পণ্য কেনাবেচা নিষিদ্ধ হয়। আইন ভঙ্গকারী বণিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। কথিত আছে সেই সময়ে বার্নিয়ার লিখেছেন যে কোনো ব্যবসায়ী ওজনে যদি কম দিত, সম পরিমাণ তার শরীরের মাংস কেটে তা ভরাট করতে হতো। এই সব বিষয়ে তদারকি করার জন্য তিনি শাহান-ই মান্ডি ও দেওয়ান-ই রিয়াসত নামে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। আলাউদ্দিন খলজি যেসব বাজার স্থাপন করেছিলেন তার মধ্যে ছিল মান্ডি। এখান থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন চাল, ডাল, গম, বার্লি, যব সরকার নির্ধারিত মূল্যে বছরের পর বছর বিক্রি হতো।
অর্থাৎ কোনো সময় যদি অনাবৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় হতো, তা সত্ত্বেও এইসব বাজারে দিনের পর দিন একই দামে পণ্য বিক্রি হতো। এইসব মান্ডির দেখাশোনা করার জন্য তিনি বারিদ নামে এক শ্রেণীর গুপ্তচর নিয়োগ করেছিলেন। এই গুপ্তচররা সুলতানের কাছে খবরাখবর আদান প্রদান করতেন, অর্থাৎ এখানকার যা কিছু ঘটনা ঘটছে সব কিছু সুলতানের কাছে তিনি খবর দিতেন। সেই সময় জিয়াউদ্দিন বারানী লিখেছেন, সাধারণ মানুষ এই গুপ্তচরদের ভয়ে কথাবার্তা বলা একবারে নিষেধ করে দিয়েছিল। তারা তাদের মনের ভাব আকার ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করত। তাহলে বারিদকে দেখে খুব মানুষ ভয় ভীতি ছিল। এছাড়াও আলাউদ্দিন খলজি শের ই আদল নামে এক শ্রেণী বাজার, ন্যায্য মূল্যের বাজার স্থাপন করেন। এই বাজারে সরকার অনুদান প্রাপ্ত বিভিন্ন শিল্প পণ্য যেমন চিনি, ঘি, তেল, ওষুধ সরকার নির্ধারিত মূল্যে বা অনুদান প্রাপ্ত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হতো এই বাজার থেকে। এছাড়া ছিল তিনি আরও কয়েকটি বাজার স্থাপন করেন, যেমন পশু বিক্রির জন্য এবং কৃতদাস বিক্রির জন্য কিছু বাজার স্থাপন করেছিলেন। এই বাজারগুলো পণ্যের গুণগত মান দেখে দাম নির্ধারিত হতো। এছাড়া জনগণের সুবিধার্থের জন্য দিল্লির অনেক জায়গায় তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের জন্য কয়েকটি ন্যায্য মূল্যের বাজার স্থাপন করেছিলেন। এভাবে তিনি মার্কেট কন্ট্রোল পলিসি নীতি অবলম্বন করেছিলেন। আলাউদ্দিন খলজির এই মার্কেট কন্ট্রোল পলিসি বা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার জিয়াউদ্দিন বার্নি ভূয়সী প্রশংসা করেছেন। পরবর্তীকালে আধুনিক ঐতিহাসিক ল্যানপুন এই ব্যবস্থার আরও ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে এর দ্বারা সাধারণ প্রজাবর্গ উপকৃত হয়। এই ছিল আলাউদ্দিন খলজির মার্কেট কন্ট্রোল পলিসি। আজ এখান থেকেই পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে একটা আলোচনা করব।